হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিনের আমরা ক্লাস 12 সেমিস্টার 4-এর ইলেকট্রনিক্সের অধ্যায় দিয়ে শুরু করেছিলাম। আজকে ইলেকট্রনিক্সের আমাদের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে পর্যালোচনা করেছি। আজকের ক্লাসে তার পরবর্তী বিষয়গুলো এবং আমাদের পিএন জাংশন ডায়োডের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা পর্যালোচনা করব। তাহলে আগের দিনের ক্লাসে যখন আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখেছিলাম, তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা পেয়েছিলাম সিলিকন এবং জার্মেনিয়াম ক্রিস্টালকে। এই সিলিকন এবং জার্মেনিয়াম ক্রিস্টাল এদের প্রত্যেকটারই যোজ্যতা কত? যোজ্যতা আমরা জেনেছি 4, তাই তো? এবার যোজ্যতা 4 হওয়ার জন্য আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা সিলিকন অ্যাটম তার পার্শ্ববর্তী 4টে সিলিকন অ্যাটমের সাথে কি করছে? আমাদের কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করছে। এবং যখন একে আমরা কি করছি? থার্মাল এক্সাইটেশন দিচ্ছি বা বাইরে থেকে এই ক্রিস্টালের মধ্যে আমরা কি করছি? হিট এনার্জিকে সাপ্লাই করছি। হিট এনার্জি সাপ্লাই করলে কি হচ্ছিল? হিট এনার্জি সাপ্লাই করলে এই বন্ড ভেঙে ইলেকট্রন বাইরে বেরোচ্ছিল এবং সেই ইলেকট্রনটাকে আমরা দেখেছিলাম ফ্রি ইলেকট্রন। এবং যেই জায়গার বন্ডটা ভেঙে ইলেকট্রনটা বেরিয়েছে সেইখানে একটা ইলেকট্রনের ঘাটতি বা হোল প্রস্তুত হয়েছে, তাই তো? তার ফলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা দেখতে পেয়েছিলাম কি, যে নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু কি? আমাদের নাম্বার অফ হোলস, এটা আমরা দেখেছিলাম। আরও আমরা কি পেয়েছি? যে নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু নাম্বার অফ হোলস যখন, তখন এদের নাম্বার কনসেন্ট্রেশন এনই হচ্ছে আমাদের নাম্বার কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বলতে পারি। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। ঠিক একইভাবে NH হচ্ছে নাম্বার কনসেন্ট্রেশন অফ হোল। বা আমরা বলি হোলের সংখ্যা ঘনত্ব। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে কটা ইলেকট্রন বন্ড ভাঙছে সেই কটা হোল তৈরি হচ্ছে সেই কটা স্থানে। তার মানে এদের নাম্বার কনসেন্ট্রেশনটা সেম। আমরা বলতে পারি Ne ইকুয়াল টু NH ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বাহির জন্য এই কথাটা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর কি পেয়েছি? আর পেয়েছিলাম যে বিশুদ্ধ সিলিকনের ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপটা কত? সিলিকনের জন্য আমরা পেয়েছি 1.17 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামে পেয়েছিলাম 0.7 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্স। এটা আমাদের পাওয়া গেছে, রাইট? আজকের আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় অশুদ্ধ অর্ধপরিবাহী। পরিবাহী
দেখো সব ক্ষেত্রে যে বিশুদ্ধ জিনিসই সবসময় ভালো হবে তা তো নয়। যে কোনো জিনিসে অশুদ্ধ মেশানো হয় কেন? তাকে আকর্ষণীয় করবার জন্য। যেমন পটলে রং মেশানো হচ্ছে যাতে কি পটলটাকে বাইরে থেকে দেখতে সুন্দর হয় এবং তার বিক্রি বেশি হয়। তেমনি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমাদের কোনো মেটেরিয়াল তখনই বেশি বিক্রি হবে যদি তার কি হয়, পরিবাহিতা বেশি হয়, মানে কন্ডাক্টিভিটি হাই হয়। বা পরিবাহিতা ধর্ম বেশি দেখায়। বেশি হবে। তাহলে বিশুদ্ধ পরিবাহী কি খুব ভালো পরিবাহী, মানে বিশুদ্ধ অর্ধ পরিবাহী? এর কি কন্ডাক্টিভিটি খুব হাই? না। ভিটি খুব একটা হাই না, কন্ডাক্টিভিটিটা লো। তাহলে এর কন্ডাক্টিভিটিকে বাড়াতে হবে। তাহলে কন্ডাক্টিভিটি বাড়ানোর শর্ত ভিটি বাড়বে কখন? যদি আমার ইলেকট্রনের সংখ্যা বাড়ে বা যদি আমার হোলের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এই সিচুয়েশনটা কখন হবে? এই সিচুয়েশনটা তখন হবে যখন এর মধ্যে ভেজাল মেশানো হবে বা বাইরে থেকে স্বল্প পরিমাণ ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশানো হবে। তাহলে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশালে দেখতে পাবো নাম্বার অফ ইলেকট্রন অথবা নাম্বার অফ হোল আমাদের কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হবে, তার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা ধর্ম বৃদ্ধি পায়। এবং এই প্রসেসে তৈরি অর্ধ পরিবাহীটাকেই আমরা অশুদ্ধ অর্ধ পরিবাহী বলছি, রাইট? আর বাইরে থেকে অশুদ্ধি মেশানোর পদ্ধতিকে বলা হয় ডোপিং। কি বলছে? ডোপিং বলা হয়। এখন আমরা কি জাতীয় ডোপিং করব তার উপর ভিত্তি করে অশুদ্ধ অর্ধপরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করি। একটা সাব ক্যাটাগরিকে আমরা বলছি পি টাইপ, আর একটা সাব ক্যাটাগরি আমাদের এন টাইপ। তাহলে আমাদের অশুদ্ধ অর্ধপরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুরকম, পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ আমাদের অর্ধপরিবাহী। তাহলে প্রথম আমাদের আলোচ্য বিষয় কি? প্রথম আলোচ্য বিষয় আমাদের যে এন টাইপ অর্ধপরিবাহী। সরি, স্মল এন হবে। এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে বেসিক্যালি আমরা কি করব? ডোপিং করব। তাহলে ডোপ্যান্ট এলিমেন্ট বা ডোপিং এলিমেন্ট
আমাদের কি হবে, পঞ্চযোজী মৌল হবে। যাদের যোজ্যতা কত, যোজ্যতা আমাদের 5। তাহলে এই পঞ্চযোজী মৌল উদাহরণ কি, যেমন আমাদের মেশাতে হবে ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, তারপর ইত্যাদি এটসেট্রা। এখন যদি আমি আর্সেনিকের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে আমরা সেটা পাবো 4s2 4p3। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন কটা, 5টা। অ্যান্টিমনির ক্ষেত্রে আমরা দেখলে পাবো 5s2 5p3। তাহলে এরও বাইরের কক্ষের ইলেকট্রন কটা, আমাদের 5টা। তাহলে স্বল্প পরিমাণ যখন এই জাতীয় মৌলগুলোকে আমি কি করছি, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে প্রবেশ করাচ্ছি বা ডোপিং করাচ্ছি, তখন কি হবে দেখো, ভালো করে খেয়াল করো। এই যে ফসফরাস, এর বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, এ তার চারিদিকে 4টে সিলিকন অ্যাটমের সাথে কি করছে, আমার সমযোজী বন্ধন তৈরি করছে বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। কি করছে, কোভ্যালেন্ট বন্ড। সিভিবি লিখছি, কোভ্যালেন্ট বন্ড, রাইট। এই যে আমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তাহলে ফসফরাসের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন পার্শ্ববর্তী সিলিকনগুলোর সাথে 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, কিন্তু একটা ইলেকট্রন কি হলো, সে তার গার্লফ্রেন্ড পায়নি, সুতরাং সে কি হয়ে গেছে, মুক্ত, এ নিঃসঙ্গ, এ একা। তাহলে এই ইলেকট্রনটা অ্যাজ ইফ ফ্রি ইলেকট্রন হিসাবে কাজ করছে। তার মানে উইদাউট এনি থার্মাল এক্সাইটেশন, বাইরে থেকে কোনো রকম আমি থার্মাল এক্সাইটেশন দেইনি, তাছাড়াও আমি কিছু ফ্রি ইলেকট্রন পেলাম। এইবার যখন এই ক্রিস্টালে আমি বাইরে থেকে কি করছি, বাইরে থেকে থার্মাল এক্সাইটেশন বা তাপীয় উত্তেজনা প্রদান করছি, তখন কি হবে, এই বন্ড ব্রেক করবে। তখন যেটা হবে, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন ভেঙে যাবে। তাহলে ভেঙে গেল, তার ফলে কি হলো, কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হবে আর কিছু হোল আমাদের তৈরি হচ্ছে। তার মানে কি দেখো, মনে করো এইখান থেকে বন্ড ভেঙে ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এইখানে কি তৈরি হবে, এইখানে আমাদের একটা হোল জেনারেট করবে। তাহলে অলরেডি আগে আমাদের কিছু ইলেকট্রন কিন্তু ডোপিং এর কারণে তৈরি হয়েছে। তাহলে কি হলো, কিছু ইলেকট্রন ফ্রি হলো আমাদের ডোপিং এর কারণে। আর তাপীয় উত্তেজনার প্রভাবে আরো কিছু
ইলেকট্রন হোল পেয়ার প্রস্তুত হচ্ছে। তার ফলে এই জাতীয় সেমিকন্ডাক্টরে আমরা কি দেখছি? এই জাতীয় সেমিকন্ডাক্টরে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এটা কার থেকে বেশি? নাম্বার অফ হোল বা হোলের সংখ্যা থেকে বেশি। যার ফলস্বরূপ আমরা কি পাচ্ছি? যে ইলেকট্রনের নাম্বার কনসেন্ট্রেশন এটা হোলের নাম্বার কনসেন্ট্রেশন বা সংখ্যা ঘনত্ব থেকে বেশি হচ্ছে, এটা আমরা পাচ্ছি। তাহলে ফসফরাস অ্যাটম কি করলো? ফসফরাস অ্যাটম একটা ইলেকট্রন সিস্টেমে দান করলো। তাহলে এই ইলেকট্রনটা যখন ফ্রি ইলেকট্রন হচ্ছে, ফসফরাস অ্যাটমটা কি হয়ে যাচ্ছে? বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে এটা একটা অ্যাটমে পরিণত হচ্ছে। তাহলে এই পঞ্চয়োজী মৌল যেগুলোকে দিয়ে আমি ডোপিং করেছি সেগুলো কি হচ্ছে? পজিটিভ চার্জ হচ্ছে। আর যেহেতু এই ইলেকট্রন দান করেছে তার জন্য একে আমরা ডোনর বা দাতা পরমাণু বলছি। ডোনর বা দাতা পরমাণু বলছি। এবার যেই ইলেকট্রনগুলোকে দান করেছে সেগুলো কি অ্যাজ আ ফ্রি ইলেকট্রন হিসেবে বিহেভ করছে, যার ফলে এইগুলো আমাদের পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড এর কাছে গিয়ে অবস্থান করছে এবং এই অঞ্চলটাকে আমরা দাতা অঞ্চল বা ডোনর লেভেল বলি। DONOR ডোনর লেভেল বলছি। তার মানে এর পরের মেকানিজমটা আমরা খেয়াল করব। দেখো, যখনই আমি বাইরে থেকে থার্মাল এক্সাইটেশন দিচ্ছি কি হচ্ছে? ডোনর লেভেলে তো অলরেডি আমাদের ইলেকট্রন ছিল। তাহলে ডোনর লেভেলের যে ইলেকট্রনগুলো সেগুলো ডোনর লেভেল থেকে আমার কন্ডাকশন ব্যান্ডের দিকে যাচ্ছে। আবার কিছু ইলেকট্রন আমাদের কি হচ্ছে? যে যোজ্যতা পটি থেকে পরিবহন পটির দিকে চলে যাচ্ছে। যোজ্যতা পটি থেকে আমার পরিবহন পটিতে যাচ্ছে। তাহলে কি হলো? কন্ডাকশন ব্যান্ডে আমরা দেখতে পাচ্ছি হাইলি কনসেন্ট্রেটেড ইলেকট্রন। যেন ইলেকট্রনের ভিড় জমেছে। আর যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কোভ্যালেন্ট বন্ডে চলে গেল সেগুলো কি হলো? ভ্যালেন্স বন্ডে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি করে গেল, যার ফলে কি হচ্ছে? যে এখানে আমাদের কিছু হোল তৈরি হচ্ছে, কিন্তু এই হোলের সংখ্যাটা ইলেকট্রনের সংখ্যা থেকে কম। তার জন্য যখনই এই এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা বলবো সেখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হোলের সংখ্যা ঘনত্ব থেকে বেশি হবে। আশা করি এই অবধি কথাটা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। রাইট? সো এরপরে আমাদের আসছে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে যখন আমরা পর্যালোচনা করব তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আগের বার আমার ডোপিং এলিমেন্ট কি ছিল?
বা কত যোজ্যতার এলিমেন্ট দিয়ে ডোপিং করেছিলাম? ত্রিযোজী এলিমেন্ট দিয়ে, এই পঞ্চযোজী এলিমেন্ট দিয়ে। এইবার আমরা ডোপিং করব ত্রিযোজী মৌল দ্বারা। তার মানে ত্রিযোজী মৌলগুলোর মধ্যে কারা পড়ে? ত্রিযোজী মৌলগুলোর মধ্যে প্রথম পড়বে আমাদের, যদি বলি, বোরন, তারপর গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, এইগুলো সব আমাদের ত্রিযোজী মৌলর মধ্যে পড়ছে। যে কোনো একটা আমি যদি বলি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, অ্যালুমিনিয়ামের জেড বা পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, এটা আমাদের আসছে। তাহলে এই জায়গাটায় আমরা দেখলাম যে অ্যালুমিনিয়ামেরও বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। যদি বোরনের দেখি, তাহলে বোরন বি, তাহলে বোরনের কত? বোরনের জেড হচ্ছে আমাদের 5। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে আমাদের কত আসবে? 1s2, 2s2, 2p1। তাহলে এরও বাইরের কক্ষে ইলেকট্রন কটা? 3টে। তাহলে বোরনের যোজ্যতা কত আমাদের? 3। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম এবং বোরন সিমিলার ওয়েতে গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলোরও যোজ্যতা 3। এইবার যখন আমি কোনো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে এই বোরন বা অ্যালুমিনিয়াম এই জাতীয় পদার্থের ডোপিং করছি বা স্বল্প মাত্রায় মেশাচ্ছি, তখন এর বাইরের কক্ষের 3টে ইলেকট্রন কি করছে? পার্শ্ববর্তী তিনটে সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটমের সাথে কি করছে? কোভ্যালেন্ট বন্ড গঠন করছে। যেমন এইখানে দেখো, এই যে বোরন, এই বোরন কি করছে? আমাদের এই সিলিকন, এবং এই সিলিকনটার সাথে কিন্তু কোভ্যালেন্ট বন্ড অংশ তৈরি করছে। যেমন এই একটা, এই 3টে কোভ্যালেন্ট বন্ড আমাদের গঠন হয়েছে। কিন্তু চতুর্থ যে জায়গাটা, এই সিলিকন তো কোভ্যালেন্ট বন্ড গঠনের উদ্দেশ্যে একটা ইলেকট্রন দিয়েছে, যে একটা ইলেকট্রন এই যে দিয়েছে, কিন্তু বোরনের কাছে নেই। তাহলে বোরন কি করছে? বোরন দিতে পারলো না। তাহলে এই কোভ্যালেন্ট বন্ডে একটা ইলেকট্রনের ঘাটতি থেকে গেল। তাহলে এই যে ইলেকট্রনের ঘাটতিটা রয়েছে, এটা কি? এটাই আমাদের হোল, তাই তো? তার মানে যখন আমি ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করছি, তাহলে উইদাউট এনি থার্মাল এক্সাইটেশন বা আমাদের বাইরে থেকে তাপীয় উত্তেজনা ছাড়াই কিছু হোল তৈরি হচ্ছে। ত্রিযোজী মৌল দ্বারা ডোপিং করার ফলে কিছু হোল প্রস্তুত হচ্ছে। রাইট? তাহলে সিস্টেমে অটোমেটিক কিছু হোল তৈরি হয়ে গেছে। এইবার এই সিস্টেমে আমি কি করছি? এই সিস্টেমে আমি বাইরে থেকে তাপীয় উত্তেজনা দিচ্ছি। তাহলে বাইরে থেকে যখন তাপীয় উত্তেজনা দেব, তখন কি হবে?
এক্সট্রা কিছু ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। তাহলে আগে কিছু হোল অটোমেটিক প্রস্তুত হয়েছে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হতে আরও কিছু আমি কি পেলাম, হোল পেলাম, যার ফলে এই জাতীয় সেমিকন্ডাক্টরে কি হয়, ইলেকট্রনের সংখ্যার থেকে হোলের কনসেন্ট্রেশন বেশি হয়। তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টরে যদি বলি যে ফর পি টাইপ সেমিকন্ডাক্টর কি দেখছি, ইলেকট্রনের নাম্বার কনসেন্ট্রেশনের থেকে হোলের নাম্বার কনসেন্ট্রেশন বেশি, যার ফলে হোল এখানে মেজরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করছে। কাজ করে আমাদের হোল। আর এন টাইপে কি, ফর এন টাইপ আমার ইলেকট্রন কি মেজরিটি ক্যারিয়ার। এই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার এসে মেকানিজমে দেখো, এইখানে ছবিতে না গ্রিন কালার দিয়ে যেটা দেখিয়েছে এটা ইলেকট্রন নয়। আগের ছবিতে যেমন এটাকে ইলেকট্রন দেখিয়েছিলাম, এটা ইলেকট্রন নয়, এটা বেসিক্যালি আমাদের হোল। তাহলে কি হচ্ছে, যখন আমি ডোপিং করছি তখন আমার সিস্টেমে কিছু হোল তৈরি হচ্ছে এবং এই হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডের কাছে অবস্থান করছে, রাইট? তাহলে যেখানে হোলগুলো অবস্থান করছে সে কি করতে পারে, সে একটা ইলেকট্রন অন্য একটা কোভ্যালেন্ট বন্ড থেকে ক্যাপচার করতে পারে। তাহলে যেই ক্যাপচার করছে তখন এই বোরন, অ্যালুমিনিয়াম এগুলো কি হচ্ছে, ইলেকট্রনকে ক্যাপচার করছে। তাহলে ইলেকট্রনকে ক্যাপচার করলে এর সিস্টেমে একটা ইলেকট্রন বাইরে থেকে প্রবেশ করেছে, তার জন্য এটা নেগেটিভ চার্জড হয়। এবং যেহেতু ইলেকট্রনকে ও অ্যাবজর্ব করছে বা গ্রহণ করছে, তার জন্য একে গ্রহিতা পরমাণু বা আমরা অ্যাকসেপ্টর বলি। একে আমরা গ্রহিতা পরমাণু বা পরমাণু বলাটা ঠিক নয়, বেসিক্যালি আয়ন বলাটা উচিত। আয়ন হয়ে যাচ্ছে, রাইট? এইবার এর মেকানিজমটাকে আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। দেখো কি হয়েছে, আমাদের অ্যাকসেপ্টর লেভেল ছিল, অ্যাকসেপ্টর লেভেলে আমাদের কে আছে, হোল আছে। কার জন্য, আমাদের পি টাইপ ডোপিং এর জন্য। বোঝা গেল? এইবার যখন আমি সিস্টেমে কি করছি, সিস্টেমের মধ্যে বাইরে থেকে হিট এনার্জি সাপ্লাই করছি, তাহলে হিট এনার্জি বা থার্মাল এক্সাইটেশন যখন দেব তখন বেসিক্যালি আমাদের কি হওয়া উচিত, তখন বেসিক্যালি আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড থেকে টপ ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে শুরু করবে। ব্যান্ড গ্যাপ এনার্জি পেয়ে যাবে এবং কন্ডাকশন ব্যান্ডের দিকে কি করছে, আমাদের এইভাবে মুভ করতে থাকছে। তাহলে কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করতে থাকলে এই ভ্যালেন্স ব্যান্ড অ্যারাউন্ড কি হবে,
নাম্বার অফ হোল বাড়বে। হোল ইনক্রিজ করবে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে আমরা কনক্লুশনে কি পেলাম? যে নাম্বার অফ হোলের সংখ্যা যেটা যোজ্যতা বটিতে আছে সেটা কার থেকে বেশি? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যেটা আমাদের পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ডে আছে তার তুলনায়। যার ফলে আমাদের এই পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি কেরিয়ার হিসেবে কাজ করছে কে? হোল। আশা করি এই অবধি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, নেক্সট আমাদের যে সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, তাহলে আমরা এই রিলেশনটাকে স্টাবলিশ করার একটু প্রচেষ্টা করব। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধর জন্য। রাইট, এইটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, তার আগে কিছু জিনিসকে আমি ডিনোট করছি। যেমন আমি এই স্কাই ব্লু কালার দিয়ে ডিনোট করছি ইলেকট্রনকে, আর হোয়াইট কালার দিয়ে ডিনোট করছি আমি হোলকে। আর এই সিম্বলটা দিয়ে ডিনোট করছি ইলেকট্রনের ভেলোসিটি ভি কে, আর এই সাদা অ্যারো সিম্বলটা দিয়ে আমি ডিনোট করছি হোলের ভেলোসিটি ভিএইচ কে। এইটাকে আমরা আপাতত ডিনোট করলাম। আর স্কাই অ্যারো অনলি এটা দিয়ে ডিনোট করব ইলেকট্রনের জন্য কারেন্টকে, আইই কে। আর হোয়াইট অ্যারো ডিনোট করবে আমাদের হোলের জন্য কারেন্ট, আই এইচ কে। প্রাথমিক অবস্থায় এই আমাদের এই ছবিটায় আমরা দেখাচ্ছি এটা কি একটা সেমিকন্ডাক্টর আছে বা অর্ধপরিবাহী আছে। তাই এই অর্ধপরিবাহীর মধ্যে কি আছে? এই অর্ধপরিবাহীর মধ্যে আমাদের কিছু সংখ্যক ইলেকট্রন থাকবে, এরকম কিছু সংখ্যক আমাদের কি আছে? ইলেকট্রন রয়েছে। আর কি থাকবে? কিছু সংখ্যক আমাদের হোলও থাকবে। বেসিক্যালি এই জিনিসটা আমাদের আছে, যাদের নাম্বার কনসেন্ট্রেশনটা কি সেম। এইবার কি হচ্ছে, আমাদের যখন বাইরে থেকে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড আমি দেইনি, তখন ইলেকট্রনগুলো নিজের মতো এদিক ওদিক সেদিক এইভাবে ছোটাছুটি করতে থাকবে। আর এই সিমিলার ম্যানারটাই হোলও ফলো করবে, এদিক এদিক এদিক, এইরকম একটা হ্যাপাজার্ড ওয়েতে কি করছে, এরা মুভমেন্ট করছে। যার ফলে সাধারণ অবস্থায় যখন আমি বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড দেইনি, এর কি হয়ে যাবে? ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা জিরো থাকবে। এইবার কি করেছি,
এইবার আমি সিস্টেমে কিছু একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি বা আমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি। সে দিস ইজ ভি ভোল্ট আমি এর মধ্যে অ্যাপ্লাই করেছি। যখনই আমি একে ভি ভোল্ট অ্যাপ্লাই করছি তাহলে এর মধ্যে কি হবে, যে ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল হোলকে রিপেল করবে, যার ফলে এখানে উপস্থিত যে হোলগুলো আছে কোন দিকে মুভ করছে, ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়ালের দিকে এইভাবে মুভ করবে। আর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল দ্বারা কি হবে, আকৃষ্ট হবে, যার প্রভাবে এরা এদিকে মুভ করবে, রাইট? তার ফলে এক অপোজিট ডিরেকশনে কিছু ইলেকট্রন এবং হোলের মুভমেন্ট শুরু হয়েছে। তাহলে বাই কনভেনশন ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার বিপরীত দিকে যায়। তাহলে ইলেকট্রিক কারেন্ট আমার ব্যাটারির পজিটিভ পোটেনশিয়ালের থেকে নেগেটিভ পোটেনশিয়ালের দিকে কি হবে, যাবে। আর হোল যেদিকে মুভ করছে সেই দিকেই আমার হোল কারেন্ট যাচ্ছে। তাহলে এই দিক বরাবর আমার কারেন্ট ডিউ টু ইলেকট্রন আই ইর ডিরেকশন, আর এই দিক বরাবরই আমার হোল কারেন্ট আই এইচেরও ডিরেকশন। সরি, হোল কারেন্টটাকে আমি ডিনোট করেছিলাম এটা দিয়ে আর অ্যারো। তাহলে এই দিক বরাবরই আমার হোল কারেন্ট আই এইচেরও ডিরেকশন। আশা করি এই অবধি বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে সিস্টেমে এইবার আমাদের যেটা জানার দরকার যে নাম্বার কনসেন্ট্রেশনটা কি, যে নাম্বার কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন মানে কি, ইলেকট্রনের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ডিভাইডেড বাই ভলিউম বা আয়তন, রাইট? তাহলে যদি এই সেমিকন্ডাক্টর ওয়েফারের প্রস্থচ্ছেদটা আমাদের এ হয়, এ কি, এ হচ্ছে যদি আমাদের ক্রস সেকশন হয়, আর এই সেমিকন্ডাক্টিং ওয়েফারটার লেন্থ যদি আমার এল হয়, সো যদি সিস্টেমে আমার ইলেকট্রন থাকে এন খানা, তাহলে ভলিউম কত, এ এল। সো টোটাল নাম্বার অফ ইলেকট্রন এন ইজ এন ই এ এল। তাহলে আমাদের টোটাল চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে এন খানা ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের এন ই। তাহলে দিস এন ই ইজ ইকুয়াল টু এন ই এ এল ইন্টু ই। তাহলে ইলেকট্রনের দরুন যে তড়িৎ প্রবাহ সেটা আমাদের আই ই সমান সমান কি, এন ই এ ই এল টোটাল চার্জ বাই টাইম টি। তাহলে এল বাই টি মানে কি, লেন্থ বাই টাইম, দ্যাট ইজ ভেলোসিটি। তাহলে আমরা লিখতে পারি এন ই এ ই ভিই। তাহলে ভিইটা কি, ভিই হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। ঠিক সিমিলার ওয়েতে আমরা হোলের দরুন যে কারেন্ট আই এইচ সেটা লিখব কি, এন এইচ
এরিয়া AE VH, এটা আমরা লিখছি। ওকে, আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা দুটো টার্ম পেলাম। কি কি পেলাম? আমরা দুটো টার্ম পেলাম হচ্ছে IE ইকুয়াল টু NE A E VE, আর IH বা হোল কারেন্ট NH A E VH। তাহলে সিস্টেমে মোট তড়িৎ প্রবাহ মাত্রা I কত? ইলেকট্রনের দরুন কারেন্ট IE প্লাস হোলের দরুন কারেন্ট IH, মানটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে কমন কে যাচ্ছে? AE কমন যাচ্ছে, সো AE কমন NE VE প্লাস NH VH, এইটা হচ্ছে আমাদের মোট প্রবাহ মাত্রার রাশিমালা। আশা করি বিষয়টা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এইবার ব্যাটারিতে বিভব পার্থক্য V, আর এর জন্য যে প্রডিউসড ইলেকট্রিক ফিল্ড সেটা যদি E হয়, তাহলে আমরা কি জানি ফ্রম ওহমস ল? কারেন্ট I ইকুয়াল টু কি? বিভব পার্থক্য V বাই রোধ R, V বাই R। এবার V সমান সমান কি? ইলেকট্রিক ফিল্ড E ইন্টু লেন্থ L বাই R, রাইট? আবার রোধ R সমান সমান আমরা জানি রো L বাই A, এটা আমরা জানি। সো এখান থেকে আমরা লিখতে পারবো EL বাই রো L বাই A, দ্যাট মিনস এই LL কেটে যাচ্ছে, আমি পাচ্ছি EA বাই রো, এটা আমরা পাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 1 I এর জায়গায় বসাবো EA বাই রো, সো এটা বসিয়ে দেই EA বাই রো, দ্যাট ইজ AE NE VE প্লাস NH VH। বোথ সাইড থেকে A ক্যান্সেল আউট হয়ে যাবে, সো হোয়াট উই গেট E by rho equal to E NE VE plus NH VH, এটা আমরা পেলাম। এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখি। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এখন একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো? একটা কোয়ান্টিটি, যাকে আমরা বলছি মোবিলিটি বা বিচলন। রাইট? এই মোবিলিটিকে আমরা মিউ সিম্বল দিয়ে ডিনোট করি, মিউ ইকুয়াল টু ভি বাই ই। রাইট? তার মানে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। আমরা ডিফাইন করছি ইলেকট্রন মোবিলিটি মিউ ই ইকুয়াল টু ভিই বাই ই, আর হোল মোবিলিটি মিউ এইচ ইজ ভিএইচ বাই ই। সো এখান থেকে আমরা পাচ্ছি ভিইর ভ্যালু মিউ ই ইন্টু ক্যাপিটাল ই
আর এখান থেকে আমরা পাচ্ছি মিউ এইচ ইকুয়াল টু কি সরি ভিএইচ, মিউ এইচ নয়, ভিএইচ ইকুয়াল টু মিউ এইচ ইন্টু ই, এটা আমরা পাচ্ছি। তাহলে আগের পেজে আমাদের ইকুয়েশনটা কি ছিল? ই বাই রো ইকুয়াল টু ই এন ই ভিই প্লাস এন এইচ ভিএইচ। তো তাহলে সেই ইকুয়েশনটা ফ্রম ইকুয়েশন 2, what we get, E by rho is equal to E NEVE plus NHVH. So VE আর VH এর ভ্যালু পুট করলে কি আসছে? E NE mu E into E plus NH mu H into E. এখন E কমন নাও, E NE mu E প্লাস NH mu H, এটা আসছে। তাহলে বোথ সাইড থেকে আমি E আর E কেটে দিচ্ছি। সো হোয়াট উই গেট 1 by rho equal to E NE mu E plus NH mu H। তাহলে রো কি? রো আমাদের রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, রোধাঙ্কের যে অনন্যক সেটাই কি? পরিবাহিতা। তার মানে কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ সিগমা, সিগমা ইকুয়াল টু আমরা পাচ্ছি ই NE mu E প্লাস NH mu H। এটা কি? এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর। দিস ইজ ইলেকট্রিক of the semiconductor. ওকে, তাহলে আশা করি এই অবধি কথা তোমাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। এরপরে আসছে দেখো যে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরের বায়াসিং, বা আমি বলতে পারি বায়াসড এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে যখন আমি এন টাইপ সেমিকন্ডাক্টরে বায়াসিং করেছি, তাহলে এইখানে ছবিতে দেখো, ছবিতে এটা কি? এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর যখন, এর মধ্যে জিনিসপত্র কি কি আছে? এটা আমাদের পজিটিভ চার্জড, ডোনার আয়ন, আর এটা আমাদের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। যখন আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি ভি, তখন কি হচ্ছে দেখো, যে ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল কি করবে? এই মুক্ত ইলেকট্রনটাকে টান নেবে। তাহলে আমরা এই স্কাই ব্লু কালার দিয়ে দেখাচ্ছি ইলেকট্রনের মুভমেন্ট। তাহলে ইলেকট্রনটা এদিকে মুভ করছে। তাই ইলেকট্রনগুলো যখনই এখানে মুভ করছে, তখনই কি হচ্ছে যে আমাদের এই ব্যাটারির নেগেটিভ পোল থেকে একটা ইলেকট্রন সেমিকন্ডাক্টরের দিকে সাপ্লাই হচ্ছে। তার মানে এই সেমিকন্ডাক্টরটার মধ্যে একটা কি হচ্ছে? কন্টিনিউয়াস ইলেকট্রন ফ্লো শুরু হয়েছে।
যা কি করবে, এখানে কারেন্ট কন্ট্রিবিউট করবে। বোঝাতে পারলাম? তো ইলেকট্রনের মুভমেন্ট কি হচ্ছে, নেগেটিভ টু পজিটিভের দিকে। সো কারেন্টের মুভমেন্টটাকে আমি যদি ব্ল্যাক দিয়ে ডিনোট করি, তার মানে এইভাবে সিস্টেমে কারেন্ট আই ফ্লো করছে। বোঝাতে পারলাম? আশা করি বোঝা গেছে। এরপরের টপিক যে বায়াসড পি টাইপ। তাহলে পি টাইপ বায়াসডে আমরা কি দেখব, যে পি টাইপে মেজরিটি ক্যারিয়ারকে আমাদের হোল, তাই তো? তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা দুটো জিনিস দেখছি, কি আছে, পজিটিভ চার্জড আমাদের হোল রয়েছে, আর কি আছে, নেগেটিভলি চার্জড অ্যাকসেপ্টর আয়ন বা গৃহীতা পরমাণু আছে। যখন আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি, ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তখন কি হয়েছে, ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল কি করছে, এই হোলগুলোকে রিপিল করছে, আর ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়াল কি করছে, যে আমার এই হোলগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে। রাইট? যেই আকর্ষণ করছে, তখন একই সাথে আমাদের ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল এই নেগেটিভ চার্জকে এদিকে আকর্ষণ করবে, যার ফলে একটা হোলের মুভমেন্টের জন্য সিস্টেমে তড়িৎ প্রবাহ হবে বা কারেন্ট কন্ট্রিবিউট করবে। ওকে, ফর মেজরিটি ক্যারিয়ার। তাহলে আশা করি এই অবধি ক্লিয়ার হলো। পিএন জাংশন ডায়োড কি করা হচ্ছে, যে আমাদের দুরকম সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ এবং একটা এন টাইপ। এই যে আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে দুটোকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। জুড়ে দিয়ে আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করেছি। এইটাকে আমরা বলছি পিএন জাংশন ডায়োড। আর নিচে আমাদের পিএন জাংশন ডায়োডের একটা সার্কিট সিম্বল দেখানো হয়েছে। তাহলে এটা আমাদের সার্কিট সিম্বল, যার মধ্যে এই ট্রায়াঙ্গেল পার্টটা কি পিএন জাংশন ডায়োডের পি টাইপ সেমিকন্ডাক্টর শীটকে ডিনোট করে, আর এই স্ট্রেট লাইন পার্টটা আমাদের এন টাইপকে ডিনোট করে। আশা করি এই অবধি বোঝাতে পেরেছি। এইবার যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে জোড়া হয়, তখন এইখানে কিছু মেকানিজম ঘটে। এই মেকানিজমটা বুঝতে গেলে তার আগে আমরা একটা শর্ট ক্লিপ দেখে নেব। আমরা একটা শর্ট ক্লিপ দেখব। তাহলে দেখো, জেনারেলি আমাদের কি হচ্ছে, যে এইখানে আমাদের পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা আমাদের পি টাইপ, আর এটা আমাদের এন টাইপ। রাইট? তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের কি আছে, হোল আছে আর অ্যাকসেপ্টর আয়ন আছে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে কি আছে, ইলেকট্রন আছে আর আমাদের কি আছে, যে ডোনর আয়ন আছে। রাইট?
এখন এখানে অ্যাকচুয়াল কি হচ্ছে, যে দুই সাইডে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে পার্থক্য দেখাচ্ছে। এন টাইপে কি আছে, ইলেকট্রন বেশি আছে এবং পি টাইপে আমার হোল বেশি আছে। তার মানে এই পি টাইপ থেকে হোলগুলো এন টাইপের দিকে যাবে, আর এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে মুভ করবে। দেখো মুভমেন্টটা লক্ষ্য করো, এই যে মুভ করছে। মুভ করার ফলে এই জাংশন অ্যাক্রসে কি হচ্ছে, ইলেকট্রন এবং হোল পরস্পরকে ডিফিউজ করছে। তার মানে এই জাংশনের কাছাকাছি পি সাইটের দিকে কেবলমাত্র অ্যাকসেপ্টর আয়নগুলো পড়ে আছে, আর এন টাইপের দিকে কেবলমাত্র ডোনর আয়নগুলো পড়ে আছে। যার ফলে এই জায়গাটায় কি তৈরি হচ্ছে, একটা ডিপ্লিশিয়ান রিজিয়ন তৈরি হচ্ছে। কি তৈরি হলো, ডিপ্লিশিয়ান রিজিয়ন ক্রিয়েট হচ্ছে। যেহেতু এখানে কোনো মোবাইল চার্জ নেই, তার জন্য এখানে একে স্পেস চার্জ রিজিয়ন বোঝাতে পারলাম। এই ছবিতে দেখো যে এন সাইড থেকে ইলেকট্রনগুলো পি সাইডে মুভ করছে এবং পি সাইড থেকে কিছু হোল এন সাইডের দিকে মুভ করছে। তার মানে পি সাইড থেকে আমার হোলের ডিফিউশন হচ্ছে এন সাইডের দিকে এবং এন সাইড থেকে ইলেকট্রনের ডিফিউশন হচ্ছে পি সাইডের দিকে। তার ফলে জাংশন অ্যাক্রস আমার কি পড়ে আছে, জাংশন অ্যাক্রস পি সাইডের দিকে পড়ে আছে আমার কি নেগেটিভ চার্জড অ্যাকসেপ্টরস, আর এন সাইডের দিকে আমার পড়ে আছে পজিটিভ চার্জড ডোনর। আর এই রিজিয়নটায় কোনো কি নেই, আমার মোবাইল চার্জ নেই, তার জন্য এই রিজিয়নটাকেই আমরা বলি স্পেস চার্জ রিজিয়ন। এই অঞ্চলটাকেই আমরা বলছি স্পেস চার্জ রিজিয়ন। তার ফলে দেখো এক সাইডে পজিটিভলি চার্জ ডোনার আয়ন আছে আর একদিকে নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন আছে, যার ফলে দুই রকম আলাদা চার্জ বিশিষ্ট আয়ন থাকার জন্য পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কি হবে, আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাকে আমরা অ্যারো সিম্বল দিয়ে দেখিয়েছি। এটা কি আমাদের, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। যখনই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এই অ্যাক্রস একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে। এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে যদি অতিক্রম না করতে পারে, তাহলে ফার্দার ইলেকট্রন বা হোল কি হবে, বিচলন হবে না। তাহলে এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকেই আমি V0 নাম দিয়ে ডিনোট করছি, যার ভ্যালুটা ফর জার্মেনিয়াম ডায়োড দ্যাট ইজ 0.3 ভোল্ট অ্যাপ্রক্স হয় কে এই পোটেনশিয়াল ব্যারিয়ারের মান। ওকে, আশা করি এই অবধি বিষয়বস্তু ক্লিয়ার। এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পিএন জাংশন বায়াসিং। তাহলে দেখো এই বায়াসিং, পিএন জাংশন বায়াসিং দু রকমের হয়। একটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখবর্তী বায়াস, আরেকটাকে আমরা বলি রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। এটাকে আমরা বলি সম্মুখ বায়াস আর এটাকে বলা হয় বিপরীত বায়াস। তাহলে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, দেখো একটা জার্মেনিয়াম ডায়োড নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে, ব্যাটারির নেগেটিভ পোলারিটিকে কি করা হয়েছে, জার্মেনিয়াম ডায়োডের এন সাইটের সাথে কানেক্ট করা হয়েছে, আর পজিটিভ পোলারিটিকে আমরা পি সাইটের সাথে কানেক্ট করেছি। তার মানে যদি কোনো ডায়োডকে এরকম হয় যে ব্যাটারির নেগেটিভ পোলারিটিকে আমরা এন সাইটে কানেক্ট করছি এবং পজিটিভ পোলারিটিকে আমরা পি সাইটে কানেক্ট করছি, তখন তাকে বলা হবে সম্মুখবর্তী বায়াস। আর ঠিক অপোজিটটা, যে পি সাইটের সাথে আমি
ব্যাটারির নেগেটিভ পোলারিটিকে কানেক্ট করেছি এবং ব্যাটারির পজিটিভ পোলারিটিকে আমরা কি করেছি, ব্যাটারির নেগেটিভ পজিটিভ পোলারিটিকে আমরা এন সাইডে কানেক্ট করেছি। ফরওয়ার্ড বায়াসের ঠিক অপোজিট কাজটা যেখানে করছি সেইটাকে আমরা বলছি রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে কি হবে, যে পি সাইডকে ব্যাটারির পজিটিভ পোলারিটি দেব, এন সাইডে ব্যাটারির নেগেটিভ পোলারিটি দেব। আবার রিভার্স বায়াসে কি হবে, পি সাইডে আমরা ব্যাটারির নেগেটিভ পোলারিটিকে অ্যাপ্লাই করব এবং এন সাইডে আমরা ব্যাটারির পজিটিভ পোলারিটিকে অ্যাপ্লাই করব। বোঝাতে পারলাম? আশা করি বিষয়বস্তু ক্লিয়ার। এইবার ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে কি ঘটনাটা ঘটছে এটাও আমরা একটা ক্লিপের মাধ্যমে দেখব। দেখো কি হচ্ছে। দেখো আমাদের প্রথমে একটা কি হয়েছে, একটা ডায়োডকে বোঝার আগে আমরা সেমিকন্ডাক্টরের বিষয়টা বুঝবো, যে একটা পি সাইড আছে আর একটা এন সাইড আছে, রাইট? তাহলে ভালো করে খেয়াল করো, যে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডিফিউজ করে কি করা হচ্ছে, ডায়োড ফর্মেশন করা হচ্ছে। তাহলে যে আমাদের পি টাইপে অ্যালুমিনিয়াম এবং এন টাইপে ফসফরাস দিয়ে ডোপিং করেছি, এখন যেই ডোপিং করব কি হচ্ছে, চার্জ কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের কারণে ইলেকট্রন হোলগুলো মুভ করবে, মুভ করে আমাদের ডিপ্লিশন লেয়ার তৈরি হবে, একটু আগে আমরা দেখলাম, রাইট? এবং ডিপ্লিশন লেয়ার তৈরি হওয়ার জন্য এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে ডিপ্লিশন রিজিয়নে। এইবার যখন আমি ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তখন কি হচ্ছে, ব্যাটারির পজিটিভ পোলারিটি পি সাইটের হোলগুলোকে এন সাইটের দিকে ঠেলছে, আর নেগেটিভ পোলারিটি কি করছে, ইলেকট্রনগুলোকে পি সাইটের দিকে ঠেলছে, রাইট? তাহলে দেখো এইবার আমাদের কি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই যে ইলেকট্রনগুলো কি হচ্ছে, ব্যারিয়ার ক্রস করে পি সাইটের দিকে মুভ করছে এবং হোলগুলো ব্যারিয়ার ক্রস করে জাংশনের দিকে আসছে, এবং যখনই এই ক্যারিয়ারের মুভমেন্টগুলো কি হচ্ছে জাংশনের দিকে হতে শুরু করেছে, ডিপ্লিশন রিজিয়নটা ছোট হতে শুরু করবে, রাইট? এবার কিছু সংখ্যক ইলেকট্রন আমাদের কি করছে, ব্যারিয়ার অতিক্রম করে পি সাইটের দিকে যাচ্ছে, গেল। যখন পি সাইটের দিকে গেল তখন এই ব্যাটারির পজিটিভ পোটেনশিয়ালের জন্য এই ইলেকট্রনটা সিধা এসে ব্যাটারির পজিটিভ পোলারিটিতে লাগলো, আর একই সময় আরেকটা ঘটনা ঘটছে, এই ব্যাটারির নেগেটিভ পোলারিটি থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আমাদের এই যে এন টাইপে একটা ইলেকট্রন ভ্যাকেন্সি তৈরি হয়েছিল সেই জায়গায় প্রবেশ করবে, এবং এইভাবে কন্টিনিউয়াস চার্জের ফ্লো হতে থাকবে ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে। তার ফলে ফরওয়ার্ড বায়াসে কি করছে, ডায়োড কারেন্ট কন্ডাক্ট করছে। কখন? ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসের সিচুয়েশন দেখো কি করেছি, পি টাইপকে আমি পজিটিভ পোলারিটি নেগেটিভে জুড়েছি আর এন টাইপকে আমি পজিটিভে জুড়েছি। তাহলে কি হচ্ছে, এই নেগেটিভ পোলারিটি পি সাইড থেকে হোলকে নিচের দিকে টানছে, আর পজিটিভ পোলারিটি এন সাইড থেকে ইলেকট্রনকে নিচের দিকে টানছে। ফলে কি হচ্ছে, ডিপ্লিশন রিজিয়ন বা স্পেস চার্জ রিজিয়নটা আমাদের ধীরে 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 চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে ডায়োড কন্ডাক্ট করে না, কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু একটা ফ্লো দেখা যায়, যেটাকে আমরা কি বলি, রিভার্স কারেন্ট। কার জন্য? মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এই পজিশনে আমরা লক্ষ্য করি। তাহলে ছবিতে তোমরা বিষয়টা বুঝেছো। এবার আমি আরেকটু ভালোভাবে বলছি। দেখো
ফরওয়ার্ড বায়াস রয়েছে। তাহলে ফরওয়ার্ড বায়াস যখন দিয়েছি, তাহলে ডায়োডের কি করেছি, পি সাইডে আমি পজিটিভ পোটেনশিয়াল দিয়েছি, এন সাইডে আমি নেগেটিভ পোটেনশিয়াল দিয়েছি। দেওয়ার ফলে কি হয়েছে, যে আমার পি সাইডে হোলস আছে, হোলসকে কি করছে, ব্যাটারির পজিটিভ পোলারিটি এন সাইডের দিকে ঠেলছে, তাই তো? তাহলে এন সাইডের দিকে এদিক থেকে হোলের মুভমেন্ট হচ্ছে। আবার একইভাবে আমার কি হবে, এন সাইড থেকে ইলেকট্রনের মুভমেন্ট, এন সাইড থেকে ইলেকট্রনের মুভমেন্ট এদিকে হতে থাকবে। তার ফলে জাংশন অ্যাক্রস কি হচ্ছে, ইলেকট্রন হোল রিকম্বিনেশন হচ্ছে। আর এই রিকম্বিনেশন রেট বৃদ্ধি পাবে, যার ফলে ডিপ্লিশন রিজিয়নের উইডথ কমবে। এখন একটা জিনিস খেয়াল করো, যে এইরকম ডিপ্লিশন রিজিয়নের উইডথটা যখন কমতে থাকছে এবং যখন আমাদের ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম করে যাচ্ছে, তখন এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে যাবে এবং ব্যাটারির পজিটিভ পোলারিটি দ্বারা আকৃষ্ট হবে। আর একই সাথে যখন এই ইলেকট্রনটা পি সাইডে গেল, তখন কি হচ্ছে, এই এন রিজিয়নে একটা হোল ক্রিয়েট করছে। আর সেই একই সময়ে এই ব্যাটারির নেগেটিভ পোলারিটি থেকে ইলেকট্রনটা কি করবে, এই রিজিয়নে মুভ করবে। তাহলে ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম করার পরে ইলেকট্রনের একটা কন্টিনিউয়াস ফ্লো দেখতে পাবো। ফ্লো হবে এবং কি হবে, ডায়োডটা আমাদের কারেন্ট কন্ডাক্ট করবে। বোঝাতে পারলাম? এরপরে দেখো রিভার্স বায়াস সিচুয়েশন, ঠিক উল্টো সিচুয়েশন। কি করেছি, ব্যাটারির পজিটিভ পোলারিটিকে আমরা এন টাইপে জুড়েছি আর নেগেটিভ পোলারিটিকে পি সাইডে জুড়েছি। যার ফলস্বরূপ কী হবে, যার ফলস্বরূপ এমন ঘটনা ঘটবে যে পি সাইড থেকে হোলগুলোকে ব্যাটারির নেগেটিভ পোলারিটি নিজের দিকে টানবে। তাহলে হোলের মুভমেন্ট আমার কি হচ্ছে, এই দিকে ব্যাটারির নেগেটিভ পোলারিটির দিকে হচ্ছে। আর এন সাইড থেকে ইলেকট্রনগুলোকে একইভাবে ব্যাটারির পজিটিভ পোলারিটি টানবে, যার ফলে জাংশন অ্যাক্রসে কি হচ্ছে, স্পেস চার্জ বা স্পেস চার্জ রিজিয়নটা বেড়ে যাচ্ছে। ডিপ্লিশন রিজিয়ন বা স্পেস চার্জ রিজিয়ন উইথ এটা বাড়ছে। তো ডিপ্লিশন উইথ বাড়লে আমাদের কি হচ্ছে, ব্যারিয়ার পোটেনশিয়াল ইনক্রিজ করছে। ব্যারিয়ার পোটেনশিয়াল যখন ইনক্রিজ করে যাবে, তখন এই মেজরিটি ক্যারিয়ার এই ব্যারিয়ারকে অতিক্রম করে অপর দিকে যেতে পারবে না। কেবলমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য সামান্য তড়িৎ প্রবাহ হবে, হবে। এই যে ঘটনা, এই যে সামান্য তড়িৎ প্রবাহ, এটাকেই আমরা বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আশা করি পিএন জাংশন, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস তোমাদের কাছে বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছে। এইবার হচ্ছে পিএন জাংশন ক্যারেক্টারিস্টিক।
পিএন জাংশন ক্যারেক্টারিস্টিক্স যখন আমি বলবো, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বা সম্মুখবর্তী লেখ, বৈশিষ্ট্য লেখ, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বা সম্মুখবর্তী বৈশিষ্ট্য লেখ, আর একটা হচ্ছে আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক। দেখো এইখানে একটা পিএন জাংশন ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস দিয়েছি, তাহলে এটা আমাদের কি ফরওয়ার্ড বায়াস। ফলে ডায়োড কি হবে, কন্ডাক্ট করবে। কখন কন্ডাক্ট করবে? যখন এটা ব্যারিয়ার পোটেনশিয়ালকে অতিক্রম করবে, মানে মেজরিটি ক্যারিয়ারগুলো ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম করে যাওয়ার পরে সামান্য ভোল্টেজ দিলে ধীরে 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 কী হচ্ছে, একটা দ্রুত হারে আমাদের তড়িৎ প্রবাহ বাড়তে থাকবে। আমরা কি করছি, ধীরে 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 ভোল্টেজ বাড়াচ্ছি, ব্যারিয়ার পোটেনশিয়াল অতিক্রম করেছে, করার পরে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বৃদ্ধির হারটা অত্যন্ত বেশি, রাইট? আর যেই ন্যূনতম ভোল্টেজটা অতিক্রম করার পরে তড়িৎ প্রবাহ মাত্রার হার বেশি হলো, এইটাকে আমরা নি ভোল্টেজ বলে থাকি। বোঝাতে পারলাম? তাহলে জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে এই নি ভোল্টেজটা 0.3 ভোল্ট অ্যাপ্রক্স হয়। আর এইখানে আমাদের ভোল্টেজটাকে আমরা ভোল্ট এককে রাখি, আর কারেন্টটা আমরা মিলি অ্যাম্পিয়ার ইউনিটে পাই। আশা করি বোঝাতে পারলাম। এটা আমাদের পিএন জাংশন ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের সম্মুখবর্তী বৈশিষ্ট্য লেখ। তোমাদের পরীক্ষায় কিন্তু এই লেখচিত্রগুলো আঁকতে দেয়। এইবার আসছে আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তাহলে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে কি হচ্ছে, আমরা একটা পিএন জাংশনের কে রিভার্স বায়াসে কানেক্ট করেছি। এটা আমাদের ছবিতে আছে রিভার্স বায়াস। যে রিভার্স বায়াসে কানেক্ট করব, তাহলে মেজরিটি ক্যারিয়ারের জন্য এতে কি ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে না। ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছি, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা খুব একটা বাড়ছে না। দেখো এখানে তড়িৎ প্রবাহ মাত্রার অর্ডারটা আগে মিলি অ্যাম্পিয়ারে ছিল, এখন কি আছে, মাইক্রো অ্যাম্পিয়ারে আছে। মানে ভোল্টেজ বাড়ালেও আমাদের কিন্তু ডায়োডের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা খুব একটা বাড়ছে না। দেখো একটা লিনিয়ার দেখাচ্ছে, খুব কম মাত্রায় কারেন্ট বাড়ছে, কিন্তু আমি ভোল্টেজ অনেকটা বাড়িয়েছি। এইরকমভাবে বাড়াতে যখন এই ভোল্টেজটা মোটামুটি রিভার্স ভোল্টেজটা আমাদের -50 ভোল্ট অ্যাপ্রক্স হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, হঠাৎ করে এই ভোল্টেজটা অতিক্রম করার পরে দ্রুত হারে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং এটা শার্পলি ফল করছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু ডায়োড নষ্ট হয়ে যায়। এই যে ভোল্টেজ অতিক্রম করার পরে সামান্য ভোল্টেজ বৃদ্ধিতে কারেন্ট বা প্রবাহ মাত্রা খুব দ্রুত হারে বাড়ছে, এইটাকে আমরা বলছি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে আমরা আজকের ক্লাসটা এইখানেই শেষ করছি। পরের দিন একমুখী কারক হিসাবে আমরা ডায়োডের ব্যবহার নিয়ে পর্যালোচনা করব।